শুভ, তোমার সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ স্যার। স্যার আমার নাম শুভ মণ্ডল। আমার মায়ের নাম পম্পা মণ্ডল। আমার বাবার নাম চিত্তগোপাল মণ্ডল। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার হালিশহর থানার অন্তর্গত হালিশহর সরকারপাড়া ঘাট রোড থেকে আসছি। আমি 2013 এবং 2015 সালে হালিশহর হাই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং 2019 সালে কল্যাণী ইউনিভার্সিটি থেকে জেনারেল গ্র্যাজুয়েট পাস করেছি এবং বর্তমানে আমি এখন পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং পাশাপাশি আমি ক্রিকেট খেলতে পছন্দ করি এবং ভালোবাসি। পাশাপাশি ক্রিকেট খেলি। কোন স্ট্রিম তোমার? আমার আমার ম্যাম আর্টস। বিএ। হ্যাঁ, বিএ জেনারেল আর্টস। ঠিক আছে। সাবজেক্ট কি কি ছিল সাবজেক্ট? সাবজেক্ট ছিল স্যার বাংলা ছিল, দর্শন ছিল আর ইতিহাস ছিল। বাংলা, দর্শন এবং ইতিহাস। হ্যাঁ স্যার। ভারতীয় দর্শনের কটা পাঠ? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, একজন ভারতীয় দার্শনিকের নাম বলো। সরি স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ঠিক আছে। তুমি আহ, তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট যেগুলো ছিল, তোমার হ্যাঁ স্যার। গ্রাজুয়েশন কোন ইয়ারে? আমার 2019-এ। তারপরে কি করছো এখন? 2019-এ গ্র্যাজুয়েশনের পর স্যার আমি এখন পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং পাশাপাশি আমি ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য আমি স্যার গাড়ি চালাই। শুভ, 2019 থেকে 2026 পর্যন্ত অনেকটা হ্যাঁ টাইম। এতটা টাইম কি করেছো? স্যার, সত্যি কথা বলতে আমার ফ্যামিলিতে আর্থিক দিক দিয়ে সাহায্য করার মতো সেরকম কেউ নেই। আমাকেই পরিবারের পাশে দাঁড়াতে হয় এবং পাশাপাশি আমাকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হয়। এর জন্য একটুখানি প্রথম দিকটা আমি ঠিকঠাক পড়াশোনাটা করতে পারতাম না। কারণ আমার কাজটা করতে হতো। এখনই তুমি এখন সেই কাজ। বলছিলে তুমি গাড়ি চালাও, হ্যাঁ স্যার। ড্রাইভিং করো, মানে তোমার গাড়ি আছে, সেগুলো তুমি রেন্টে দাও, তাই তো? না না স্যার, আমার গাড়ি নেই স্যার। আমি হচ্ছে অন্যের গাড়ি বদলি ড্রাইভার হিসেবে কাজ করি। ড্রাইভিং লাইসেন্স আছে তোমার? হ্যাঁ স্যার আছে। ড্রাইভিং লাইসেন্স কে ইস্যু করে? আমাদের এসডিও ইস্যু করে। মানে ইস্যুইং বডি কে? স্যার এটা আমার জানা নেই। ড্রাইভিং লাইসেন্সের ওপরই তো লেখা আছে। হ্যাঁ স্যার, কখনো সেরকম ভাবে দেখা হয়নি। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্সের উপরে যে ব্লাড গ্রুপ থাকে, ব্লাড গ্রুপ হুম, দেওয়া থাকে যে ক্যারি করছে তার, এটার কারণ কি? হ্যাঁ স্যার, এটার কারণ হচ্ছে গাড়ি যে যারা চালায় বা কোনো কারণবশত যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হয়, মানে সাথে সাথে তার যদি মানে রক্তপাত হয়, তাকে সেইটা লাইসেন্সের সাথে ওটা যদি থাকে তাহলে ইমিডিয়েটলি সেই ব্লাড গ্রুপের রক্ত তাকে দেওয়া যাবে সেই সুবিধার্থে, মানে তৎক্ষণাৎ যাতে তার ট্রিটমেন্ট হয় সেই জন্য তার ব্লাড গ্রুপটা লেখা তুমি থাকে। পুলিশ সার্ভিসে কেন আসতে চাও? স্যার পুলিশ সার্ভিসে আসতে চাই স্যার, ছোটবেলা থেকেই আমি পুলিশের ইউনিফর্ম দেখে ভীষণ ভালো লাগতো এবং আমি যখন গাড়ি চালাই কলকাতার দিকটায় যখন যাই তখন পুলিশদের ট্রাফিকের, কলকাতা শহরে এত ট্রাফিক থাকা সত্ত্বেও পুলিশ যেভাবে তাদের ট্রাফিকটাকে মেনটেন করে এটা এটা দেখে আমার খুব ভালো লাগে। সেই জন্য আমিও চাই আমি একজন পুলিশ হয়ে। আচ্ছা, পুলিশ বর্তমান দিনে আহ, জনগণ তো অনেকেই আছে যে পুলিশকে পছন্দ করে না, আহ, বা পুলিশের কথা শুনলে রেগে যায় বা পাশ কাটিয়ে এড়িয়ে যেতে চায় পুলিশকে। ঠিক আছে? তো সেক্ষেত্রে তো সেই সম্মানের জায়গাটা থাকছে না এই বিষয়টাতে। তারপরেও তুমি পুলিশে আসতে চাইছো, এই বিষয়টা তুমি কিভাবে দেখো? স্যার কিছু ক্ষেত্রে সমাজে কিছু মানুষের ব্যতিক্রম আছে, হয়তো তারা ঠিকটা জানে না বা পুলিশের কাজে সেরকম ভাবে পুলিশের সাথে মিশতে পারেনি। তাদের এই ভাবনাটা যাতে আমি দূর করতে পারি, পুলিশ যে তাদের একটা বন্ধু, তাদের আপদে বিপদে পুলিশই তাদের পাশে দাঁড়াবে, তাদের সাহায্য করবে, এটা যখন আমি তাদের বোঝাতে পারবো, আশা করি তাদের এই ভুল মতামতটা তাদের থেকে দূর হবে এবং তারা পুলিশকে নিজের বন্ধুর মতো করেই দেখবে। বর্তমানে রাজ্য পুলিশের আইজি কে আছেন?
স্যার আমার জানা নেই। ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটা তুমি সিচুয়েশন হালি দেওয়া শহরে হচ্ছে। হ্যাঁ ম্যাম বলুন। তুমি তো হালি শহরে থাকো এবং হ্যাঁ ম্যাম। অন রোড অনেক সময়ই তুমি সময় তোমার দিন কাটে। তো হ্যাঁ হালি শহর কল্যাণীর পরিবহন ব্যবস্থায় রিসেন্টলি একটা খুব বড় পরিবর্তন এসেছে। বছর 2-3 ধরে সেই কনস্ট্রাকশনটা চলেছিল, প্রায় 3 বছর ধরে, এবং এখন সেটাতে এলাকার লোকজন খুব উপকৃত হয়েছে। সেটা কি? হ্যাঁ ম্যাম, সেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আগে আমরা যখন কল্যাণী আমরা হালিশহরবাসী, কাঁচরাপাড়াবাসী, কল্যাণীবাসী কলকাতায় যেতাম, আমাদের প্রচন্ড অসুবিধা হতো, কারণ ওই রাস্তাটার ওপর থেকে একই দিক থেকে গাড়ি ওপাশ থেকেও আসতো, এপাশ থেকেও যেত, রাস্তা অতটা ভালো ছিল না। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়েছে, যে রাস্তাও খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা মোড়ে ফ্লাইওভার হয়েছে এবং টু টু ইন ওয়ান রাস্তা হয়েছে, মানে যাওয়ার রাস্তা একদিকে, আসার রাস্তা একদিকে। এই দিক দিয়ে খুবই মানুষের কলকাতায় যেতেও খুব সুবিধা হয় এবং অনেক দুর্ঘটনা থেকেও এড়িয়ে গেছে ব্যাপারটা। বেশ, এটার কেন, কারণটা কি? হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং মনে হলো একটা রাস্তা করব, ব্যাপারটা তো তেমন নয়। তো অঞ্চলের লোকজনের মুখে প্রচলিত একটা কথা আছে যে এই কারণেই রাস্তাটা তৈরি হলো, সেটা কি? অঞ্চল বলে নয়, এবং সত্যি সত্যি সেই রাস্তাটাকে ঠিকঠাক ভাবে তৈরি করার ওটা একটা বড় প্যারামিটার। সে কারণটা কি? ম্যাম সেই কারণটা আমার জানা নেই। আমার মনে হয়েছে যে কল্যাণী হাইওয়ের ওপরে আগে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু সেই কারণটাই, আমার মনে হয় সেই কারণটার জন্যই হয়তো এক্সপ্রেস ওয়েটা তৈরি হয়েছে খুব অ্যাক্সিডেন্ট ভালোভাবে। তো যশোর রোডেও হয়, NH-34-এও হয়। NH-34-এ অ্যাক্সিডেন্ট রাদার বেশি হয়। তো সেগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে হঠাৎ করে এই রাস্তাটাকেই নিয়ে এতটা চিন্তা ভাবনা কেন করা হলো? কারণ অন্যান্য যে রাস্তাগুলো যেগুলোর কথা বললাম, সেগুলো কিন্তু এই রাস্তাটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি যান চলাচল হয়। এবং তুমি নিশ্চয়ই এটাও জানবে যে কাপামোড় থেকে একটা সময় গিয়ে কোনা করে আমরা সেই NH-34-এর এক্সটেনশন ধরেই এগোতে থাকি। হ্যাঁ, তাহলে হঠাৎ করে এই জায়গাটাকেই কেন এত গুরুত্ব দেওয়া হলো? এই জায়গাটায় গুরুত্ব দেওয়া হলো যেহেতু এখন এইমস আমাদের কল্যাণীতে এসেছে, ঠিক আছে। আমাদের এখানকার হালিশহরবাসী বা কলকাতা থেকে যারা এইমস এ ডাক্তার দেখাতে আসছে, এমার্জেন্সি কোনো ব্যাপার, যাতে এইমস এ যেতে যাতে কোনো অসুবিধা না হয় ওকে, 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা কথা বলো। ধরো তোমার পলিউশন ফেল করেছে, ঠিক আছে? সেই সময় তুমি ট্রাফিকের কাছে তুমি ধরা পড়েছো যে তোমার কাগজপত্র দেখে দেখা গেল যে তোমার পলিউশন ফেল হয়েছে। তুমি কি করবে? ম্যাম, আমি প্রথমত আমার গাড়ির আগেই আমি দেখে নেব যে আমার পলিউশনের ডেট কবে, সেই হিসেবে আমি পলিউশনটা করিয়ে নেবো। এবার বাই চান্স যদি আমার কোনো কাজের ইয়েতে আমি দেখতে পারলাম না, বা কোনো কারণবশত পলিউশন ফেলও হয়ে গেল, আমি যদি কেউ আমাকে যদি পুলিশে মানে দেখে যে আমার পলিউশন ফেল, তখন আমি তাকে চালান কাটতে বলবো। কারণ আমি সে যদি কোনো টাকা আমার কাছে চায়, কেন আমি সেটা চালান কাটতে বলবে কেন? তোমরা যারা ড্রাইভিং লাইনে আছো, ধরো ভবিষ্যতে তুমি ইন সার্ভিস হলে সেই সময়ও কোনো কারণে দেখা গেল তোমার পলিউশন ফেল হয়েছে, তো আমাদের তো পরিচিত জানা শোনা অনেকেই থাকে। তো তুমি তো চাইলেই সেরকম একজন কাউকে ফোন করে যে দাদা একটু বলে দিন এরকম ভুল হয়ে গেছে, আর হবে না। এটা করলে তো ইজিলি সেই জায়গা থেকে বেরিয়ে আসা যায়, কারণ এখন আমরা যতদূর সবাই বুঝতে পারি যে পলিউশন ফেল করলে একটা বড় অ্যামাউন্ট চার্জ দিতে হয়, ফাইন দিতে হয়। তো তো সেটা করেই তো নেওয়া যায়, তো অসুবিধা কি আছে? তার জন্য আবার ফাইন দেওয়ার কি দরকার? না ম্যাম, যেহেতু আমি ম্যাম প্রথম ছোটবেলা থেকেই পুলিশে আসার জন্য খুবই পুলিশের ডিউটিটাকে খুবই ভালোবাসি, সেহেতু আমি চাইবো না যে এমন কোনো কাজ আমি নিজে করি যেটা সেটা বেআইনি ভাবে হয়। সেখানে আমি যদি চালান না কাটি, বা পুলিশকে যদি টাকা দিয়ে দিই, হয়তো আমি কাউকে ফোন করলেও তাকেও সামান্য কিছু টাকা দিলে আমাকে ছেড়ে দেবে, কিন্তু আমি সেটা কখনোই চাইবো না। কারণ আমি নিজে যেহেতু একজন পুলিশ পুলিশ হতে চাই, সেই জন্য আমি চাইবো যেভাবে নিয়ম, যেভাবে আমি আমার ওকে, ভুল হয়েছে। ঠিক আছে। তুমি তো, তোমার সাবজেক্ট তো বাংলা ছিল। হ্যাঁ ম্যাম। বাংলা ছিল। তা বাংলা সাহিত্যের মধ্যে আমরা যেমন আহ, গদ্য দেখতে পাই, সেরকম আমরা পদ্যও দেখতে পাই, মানে কবিতা, নাটক, অনেক কিছুই তো থাকে। তো বাংলা সাহিত্যের তুমি একটু কবিতার দিকটা বলো তো, যে কিছু মানে তোমার পছন্দের, তোমার তো যেহেতু বাংলা ছিল বলে, বা তুমি তাদের লেখা পদ্য পড়েছো বা কবিতা পড়েছো, সেরকম কারোর নাম বলো, যার হ্যাঁ যার ম্যাম, লেখা তোমার ভালো লাগে।
বাংলা বাংলা জগতে কবি ভোরের পাখি বলা হয় বিহারীলাল মজুমদারকে। তার অনেক কবিতাই বিখ্যাত। তার মধ্যে আমার ভালো লাগে তার একটা কবিতা আছে যে কে ধরেছে, কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে এত গাল। কবি থাকতে বিহারীলালই কেন? এবং বিহারীলালের কথা যখন বললে, বিহারীলালের জীবন কিন্তু ভীষণ বৈচিত্র্যময় এবং তিনি একজন মানে দিকপাল মানুষের সমসাময়িক। তিনি কে, তার নামটা বলতে পারবে? না ম্যাম, তার নামটা বলতে পারবো না, কিন্তু বিহারীলাল মজুমদারের নামটা বললাম কারণ তাকে কবি, তাই সেই তিনি কবিতার জন্য তাকে ভোরের পাখি বলা হতো, ওর জন্য আমার তার নামটা মনে আছে। এবং আচ্ছা আচ্ছা। এই কবিতাটা আমার ভালো লাগে। আচ্ছা, অনেক আমি বলতে শুনেছি, সেই জন্য আমার এটা মনে আছে। বেশ। একটু নিজে এটা সার্চ করবে বা এটা একটু নিজে খোঁজ করবে যে বিহারীলাল কার সমসাময়িক, ঠিক আছে? মানে আউট ঠিক অফ দ্য দিস স্মক তোমাকে একটা কথা আমি বলে রাখি, বিহারীলালের নাম যদি নাও তাহলে কিন্তু তিনি কার সমসাময়িক সেটা তোমাকে জানতে হবে, না জানাটা অন্যায় হবে, ঠিক আছে? বাংলা ভাষার যে কোনো একটা ছন্দের নাম বলো। ম্যাম, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, ওকে। আমি এটাই বলবো যে সাবজেক্ট ওরিয়েন্টেড একটুখানি ঝালাই করে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি যে বিষয় নিয়ে বলছো যে আমার একে ভালো লাগে, আমরা সেই বিষয়েই ভালো লাগে, সেই বিষয়টাকেই আমরা বলি যে বিষয়টা সত্যি আমাদের প্রিয় এবং আমরা সড়গড়। আশা করি স্যারেরাও আমার সাথে একমত হবেন। আমার শখ, আমার ভালো লাগা, আমার রুচি, আমার হবি, যে বিষয়টাকে আমি বলবো, তো ধরে নিতে হবে সেইটা আমার মনের কাছের কাছে বিষয়, আমার খুব প্রিয় একটা বিষয়, এবং আমি সেটাতে খুব সাবলীল। সেটাতে মোটামুটি টুইস্টেড যাই কিছু আসুক না কেন, আমি সেটাতে ওভারকাম করে বেরিয়ে যাব। এই ক্ষেত্রে বলবো, ঠিক সেই জিনিসটাকেই তোমরা ভালো লাগার জায়গাটায় বলবে, কবির নাম হোক, লেখকের নাম হোক, সিনেমার নাম হোক বা যাই কিছু, যেটা নিয়ে একটু এপাশ ওপাশ তোমার একটা নলেজ থাকবে, ঠিক আছে? ওভারঅল ঠিক আছে, আরো ইমপ্রুভ করতে হবে এবং তোমার জিওগ্রাফিক্যাল যে জায়গা সেটাকে ভালো করে জানবে। বাস আমার এই অবধি, শুভর জন্য। থ্যাংক ইউ ম্যাম।